সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি হাফেজা বেগম, সহযোগী অধ্যাপক ও প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি সৈয়দ হাতাম আলী কলেজ, বরিশাল। আজকে প্রাণীবিদ্যা বিষয়ের অনার্স প্রথম বর্ষের একটি কোর্স ইন্ট্রোডাকশন টু জুলজি বা প্রাণীবিজ্ঞান পরিচিতি, এবং কোর্স কোড হচ্ছে 213101। এর উপর একটি অনলাইন ক্লাস তোমাদের নিব, এবং এটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন পাঠ্যক্রমের তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আমার লেকচারের শিরোনাম হচ্ছে প্রাণীবিজ্ঞানের ধারণা, পরিধি ও গুরুত্ব। আমরা প্রথমেই প্রাণীবিজ্ঞান সম্পর্কে একটি ধারণা পাওয়ার চেষ্টা করব। আমরা মানুষ পরিবেশে বাস করি এবং আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের উপকরণ। আমাদের চারপাশে রয়েছে পাখি, গাছপালা, সূর্য, আকাশ, মেঘ, ঝর্ণা, নদী, গরু, ছাগল, পিঁপড়ে ইত্যাদি আরও অনেক রকম উপকরণ। এবং তোমরা খেয়াল করে দেখো, এই সকল উপাদানের মধ্যে কারো জীবন রয়েছে, আবার কারো জীবন নেই। যাদের জীবন রয়েছে তাদেরকে আমরা জীব বলি, আর এই জীবদের নিয়ে যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটি মূলত জীববিজ্ঞান। জীববিজ্ঞান শব্দটি দুটি গ্রিক শব্দ হতে এসেছে, বায়োস যার অর্থ লাইফ এবং লোজোস অর্থ নলেজ, যা ব্যাপটিস্ট লেমার্ক 1801 খ্রিস্টাব্দে এই বায়োলজি শব্দটির প্রবর্তন করেন। কালক্রমে বায়োলজির জ্ঞান মূলত দুটি শাখায় বিভক্ত হয়ে পড়ে। একটি হচ্ছে বোটানি এবং আরেকটি হলো জুওলজি। বোটানি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং জুওলজি হচ্ছে প্রাণীবিজ্ঞান। এই জুওলজি ইংরেজি পরিভাষা, এটিও দুটি গ্রিক শব্দ হতে এসেছে। জুন শব্দের অর্থ এনিমেল এবং লোজোস অর্থ নলেজ। অ্যারিস্টটল তিনি এই প্রাণীদের সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞানসম্মত ধারণা প্রদান করেন, সেজন্য অ্যারিস্টটলকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়। তাহলে প্রাণীবিজ্ঞানের সঙ্গে আমরা কি বলতে পারি? জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর উৎপত্তি, স্বভাব, বাসস্থান, শ্রেণীবিন্যাস, গঠন, জীবন ইতিহাস, পরিবেশের সাথে সম্পর্ক, পারস্পরিক সাদৃশ্য, বৈসাদৃশ্য, বংশগতি, আণবিক গঠন, অভিযোজন, ক্ষতিকর উপকারী দিক ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে প্রাণীবিজ্ঞান বলা হয়। অর্থাৎ প্রাণীর সম্পর্কে যাবতীয় জ্ঞানই হচ্ছে প্রাণীবিজ্ঞান। আমরা এখন দেখি যে প্রাণীদের কি বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলোর জন্য এদেরকে উদ্ভিদ থেকে পৃথক করা হয়। প্রাণীরা পরভোজী, অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এরা খাদ্যের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। প্রাণীদের পুষ্টি হচ্ছে হলোজৈক। হলোজৈক মানে হচ্ছে এরা কঠিন এবং তরল খাদ্য গ্রহণ করে। এ সমস্ত খাদ্যগুলো পরিপাকের মাধ্যমে আত্তীকরণ এবং আত্তীকৃত হয়, পরিশোষণ হয়, তারপর আত্তীকরণ হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে এদের পুষ্টি সাধিত হয়। এরপরে প্রাণীরা হচ্ছে সচল, এদের চলনাঙ্গ রয়েছে। প্রাণীরা উত্তেজনায় সাড়া প্রদান করে। প্রাণীদের পরিপাক, রেচন, রক্ত সংবহন ও প্রজনন সংগঠিত হয়। প্রাণীর দেহে কোনো কোষপ্রাচীর থাকে না, মানে প্রাণীর কোষে কোনো কোষপ্রাচীর থাকে না। আমরা জানি যে উদ্ভিদের কোষে কোষপ্রাচীর থাকে। উদ্ভিদের কোষের প্লাজমা পর্দার বাহিরে সেলুলোজ নির্মিত আরেকটি পর্দা থাকে, যাকে বলা হয় কোষপ্রাচীর, কিন্তু প্রাণীর কোষে এই কোষপ্রাচীর থাকে না। প্রাণীদের একটি সুনির্দিষ্ট জীবনচক্র রয়েছে, অর্থাৎ এদের জন্ম, বৃদ্ধি, মৃত্যু একটি নির্দিষ্ট চক্রাকারে সম্পন্ন হয়ে থাকে। আমি কয়েকজন প্রাণীবিজ্ঞানের পরিচিতি অবদান এখানে তুলে ধরব। আজকে আমরা যে সমৃদ্ধ প্রাণীবিজ্ঞান দেখতে পাই সেটা কিন্তু একদিনে অর্জিত হয়নি। বিভিন্ন বিজ্ঞানীর বা প্রাচীনকাল থেকে অসংখ্য বিজ্ঞানীর পরিশ্রম, গবেষণালব্ধ ফলাফল এর কারণেই প্রাণীবিজ্ঞানের ক্রমিক উন্নয়ন ঘটেছে এবং প্রাণীবিজ্ঞান আজকের এই অবস্থানে এসেছে। তো যে সমস্ত বিজ্ঞানী
প্রাণীবিজ্ঞানে অবদান রেখেছে। এদের মধ্য থেকে আমি একদমই না বললে নয় এমন কয়েকজন বিজ্ঞানীর পরিচয় তোমাদের সামনে তুলে ধরব। যার নাম প্রথমেই আসে, তিনি হচ্ছেন অ্যারিস্টটল। তিনি যীশুখ্রিস্টের জন্মের পূর্বে জন্মগ্রহণ করেন। তাকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়, কেননা তিনি সর্বপ্রথম প্রাণীদের সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণা প্রদান করেন। তিনি রক্তের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্রাণী জগৎকে শ্রেণীবিন্যাস করেন। তিনি কতগুলি গ্রন্থ প্রাণী গবেষণা করে লিখেছেন, যেগুলি হচ্ছে হিস্টোরিয়া এনিমেলিয়াম, অন দি পার্টস অফ এনিম্যালস, অন দি রিপ্রোডাকশন অফ এনিম্যালস। এরপরে যার নাম আসে তিনি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হয়। তিনি দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন। আমরা দেখেছি যে কোনো বৈজ্ঞানিক নামের দুটি পদ থাকে, যেমন হোমোসেপিয়েন্স এর দুটি পদ রয়েছে। প্রথমটি হচ্ছে গণপদ আর শেষেরটি হচ্ছে স্পিসিস বা প্রজাতি নেম। এই যে দুইটি পদ সম্পন্ন যে নামকরণের পদ্ধতি, এটি ক্যারোলাস লিনিয়াস প্রবর্তন করেন। সেজন্য ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হয়। তিনি বহু প্রজাতির প্রাণী ও উদ্ভিদ শনাক্ত করেন। তার রচিত গ্রন্থের নাম হচ্ছে সিস্টেমা নেচার। অ্যান্টনি, এরপরে আমি যে বিজ্ঞানীর নাম বলবো তিনি হচ্ছেন অ্যান্টনি ভন লিউয়েনহুক। তিনি প্রকৃতপক্ষে মাইক্রোস্কোপির জনক। তিনি 270 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। প্রাণীবিজ্ঞানের গবেষণায় অণুবীক্ষণ যন্ত্রের ভূমিকা রয়েছে ব্যাপক, কারণ অণুবীক্ষণ যন্ত্র যত উন্নত হয়েছে আমরা তত আণুবীক্ষণিক প্রাণী সম্পর্কে, প্রাণীর দৈহিক গঠন বা অভ্যন্তরীণ সূক্ষ্ম গঠন সম্পর্কে জানতে পেরেছি। লিউয়েনহুক তার 270 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্রের নিচে সর্বপ্রথম প্রোটোজোয়া সহ বিভিন্ন শৈবাল পর্যবেক্ষণ করেন। তিনি রক্তকণিকা এবং শুক্রাণু আবিষ্কার করেন। মাইক্রোস্কোপের সফল ব্যবহারের জন্যই মূলত অ্যান্টনি ভন লিউয়েনহুককে মাইক্রোস্কোপের জনক বলা হয়ে থাকে। উইলিয়াম হার্ভে, তিনি একজন ব্রিটিশ চিকিৎসাবিদ ছিলেন। তাকে শারীরবিদ্যার জনক বলা হয়ে থাকে। তিনি রক্ত সঞ্চালন পদ্ধতির বর্ণনা দেন। মুরগির ডিমের ভ্রূণের পরিস্ফুটনের বিশদ বর্ণনা দেন। ডিম্বাণু থেকে সকল জীব সৃষ্টি হয়, এই কথাটি তিনি প্রথম ব্যক্ত করেন। তিনি রক্ত সঞ্চালন এবং রেচন প্রক্রিয়ার মধ্যে একটি সম্পর্কের ব্যাখ্যা দেন। চার্লস রবার্ট ডারউইনের নাম তোমরা সবাই শুনে থাকবে। তিনি হচ্ছেন জৈব বিবর্তনের জনক। তিনি প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা। প্রজাতির উৎপত্তি সম্পর্কে তিনি ধারণা দেন। মূলত কিভাবে জীবনের উৎপত্তি ঘটেছে সেই সম্পর্কে তিনি একটি বই রচনা করেন। সেই বইটির নাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এখানে তিনি প্রজাতি উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছেন। মানুষের বিবর্তন সম্পর্কেও তিনি ব্যাখ্যা প্রদান করেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সমস্ত বইয়ের নামগুলো মনে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষায় আসে। গ্রেগর জোহান মেন্ডেল, তিনি হচ্ছেন বংশগতিবিদ্যার জনক। কিভাবে মানুষের বা জীবের বৈশিষ্ট্য এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে সঞ্চারিত হয় তার উপর তিনি দুটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেন, এবং এই সূত্রদের উপর ভিত্তি করেই আধুনিক জিনতত্ত্ব প্রকাশিত হয়। কিন্তু দুঃখজনক যে তিনি তার জীবদ্দশায় তার এই সূত্রের স্বীকৃতি দেখে যেতে পারেননি। তার মৃত্যুর পর তাকে বংশগতিবিদ্যার জনক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। সালিম আলী একজন ভারতীয় পাখি বিশারদ। তিনি স্থানীয় ও মাইগ্রেটরি পাখিদের তালিকা প্রণয়ন করেন। তিনি পাখিদের উপর অনেক বই রচনা করেন, যেমন দি বুকস অফ ইন্ডিয়ান বার্ড, ইন্ডিয়ান হিল বার্ড সহ পাখির উপরে তিনি 10টি গুরুত্বপূর্ণ বই রচনা করেন। হরগোবিন্দ খুরানা, তিনিও একজন ভারতীয় বিজ্ঞানী। তিনি ইস্ট জিনের কৃত্রিম প্রতিলিপি সংশ্লেষণ করেন। কোষের রাসায়নিক গঠন ও কাজে নিউক্লিওটাইডের ভূমিকা বর্ণনা করেন। তিনি প্রমাণ করেন ডিএনএ প্রাণ সৃষ্টির উপাদান। জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক, তারা এই দুজন বিজ্ঞানী ডিএনএ অণুর ডাবল হেলিক্স গঠনের বর্ণনা দেন, এবং এই গঠনটি আবিষ্কার পরেই মূলত আণবিক জীববিজ্ঞানের দ্বার উন্মোচিত হয়। আর এই আবিষ্কারের জন্য 1953 সালে এই দুজন বিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেন। আমরা এখন দেখব যে প্রাণীবিজ্ঞানের পরিধি। প্রাণী যত
প্রাণী সম্পর্কে মানুষের জ্ঞান যত বৃদ্ধি পেয়েছে, যত প্রাণী আবিষ্কৃত হয়েছে, এর ফলে প্রাণীবিজ্ঞানের পরিধিও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রাণীবিজ্ঞানের পরিধিকে আমি 3টি শিরোনামে বর্ণনা করতে চাই। প্রথম যে শিরোনামটি রয়েছে শিক্ষাগত পরিধি। প্রাণী সম্পর্কে শিক্ষা অর্জন বা জ্ঞান অন্বেষণই মূলত এই শিক্ষাগত পরিধির আওতাভুক্ত। এখানে প্রাণীদেরকে পর্যবেক্ষণ, শনাক্তকরণ, প্রাণীদের জীবন পদ্ধতি, মানুষের সাথে এদের সম্পর্ক, এদের প্রাণীর উৎপত্তি, তারপরে এদের জ্ঞাতিত্ব, বিবর্তন ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান অন্বেষণই মূলত শিক্ষাগত পরিধির আওতাভুক্ত। প্রাণীদের গবেষণায় প্রাণীদের ব্যবহারই গবেষণা সম্পর্কিত প্রাণীবিজ্ঞানের পরিধি। আমরা দেখি যে বিভিন্ন গবেষণায় ল্যাবরেটরিতে প্রাণী ব্যবচ্ছেদ করে দেখা হয়। প্রাণীদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন সম্পর্কে জানতে হলে প্রাণী ব্যবচ্ছেদ করা হয়। এছাড়াও যে কোনো গবেষণায়, যেমন কোনো ঔষধের গুণাগুণ পরীক্ষা করার জন্য সর্বপ্রথম প্রাণীদের উপর সেটা প্রয়োগ করা হয়। ইঁদুর, ড্রসোফিলা, গিনিপিগ, ব্যাং এগুলো আসলে গবেষণা প্রাণী হিসেবে পরিচিত। অর্থনৈতিক পরিধি। প্রাণীবিজ্ঞানের অর্থনৈতিক পরিধি ব্যাপক। মানুষের জীবনযাত্রার সাথে, মানুষের সাথে প্রাণী ওতপ্রোতভাবে জড়িত। মানুষের আর্থিক উন্নয়ন এবং ক্ষতির সাথে প্রাণী জড়িত। কিছু উপকারী প্রাণী বা যাদের মাধ্যমে মানুষ উপকৃত হয়, যেমন খাদ্যের উৎস। প্রাণীরা হচ্ছে মানুষের খাদ্যের উৎস। আমরা বিভিন্ন রকম প্রাণীজ প্রোটিন প্রাণী থেকে পেয়ে থাকি। বাণিজ্যিক দ্রব্য। প্রাণী থেকে প্রাপ্ত অনেক বাণিজ্যিক দ্রব্য, যেমন রেশম, লাক্ষা, তারপরে হলো পালক, মোলাস্কার খোলক, এ সমস্ত বাণিজ্যিক মূল্য রয়েছে। প্রাণী থেকে অনেক দ্রব্য পাওয়া যায় যেগুলো সাজসজ্জার কাজে ব্যবহৃত হয়। প্রাচীনকাল থেকে প্রাণীরা পরিবহনের কাজে ব্যবহৃত হয়ে আসছে। কিছু প্রাণী সার হিসেবে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। কেঁচোকে তো প্রাকৃতিক লাঙ্গলই বলা হয়। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ থেকে বিভিন্ন ঔষধ আবিষ্কার বা আমরা পেয়ে থাকি। কিছু ধাঙ্গর প্রাণী আছে পরিবেশে, যারা পরিবেশকে পরিষ্কার রাখে, যেমন চিল, শকুন, কাক, শিয়াল। এরা কি করে? পরিবেশের যত ময়লা আবর্জনা, পচা বস্তু আছে সেগুলো খেয়ে পরিবেশকে সুন্দর পরিষ্কার রাখে। মৌমাছি, প্রজাপতি, মাছি, পাখি, এমনকি কত স্তন্যপায়ী প্রাণীও উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে। পরাগায়ন না হলে উদ্ভিদের ফুল, ফল এবং বীজ হবে না। ফলে জীবকুল, উদ্ভিদকুল যদি পরাগায়ন না হতো তাহলে উদ্ভিদকুল ধ্বংস হতো। প্রকারান্তরে জীবকুলই মূলত ধ্বংস হয়ে যেত। কিছু ক্ষতিকর প্রাণী রয়েছে যে প্রাণীগুলোর কারণে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। যেমন কিছু পরজীবী প্রাণী আমাদের রোগ সৃষ্টি করে, যেমন প্লাজমোডিয়াম, তারপর বিভিন্ন ধরনের কৃমি, যেমন ফিতা কৃমি, গোলকৃমি। এগুলো আমাদের দেহে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে। বাহক ও রোগবাহক প্রাণী। কিছু প্রাণী রয়েছে যে রোগের জীবাণু বহন করে। এর ফলে কি হয়? এ সমস্ত প্রাণী কারণে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকি। বিষধর প্রাণী দের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এমনকি মৃত্যুমুখেও পর্যন্ত পতিত হয়। কিছু শিকারী প্রাণী রয়েছে, যেমন ভাল্লুক, হায়না, কুমির, চিল, বাজ পাখি। এদের আক্রমণে মানুষ সহ বিভিন্ন বন্যপ্রাণী ক্ষতির সম্মুখীন হয়। পতঙ্গ, ইঁদুর সহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী মানুষের অর্থকরী ফসলের আর্থিক ক্ষতি সাধন করে থাকে। এই পেস্ট যখন অর্থকরী ফসলের ক্ষতি সাধন করে তখন আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই। প্রাণীবিজ্ঞানের কিছু সরাসরি প্রায়োগিক পরিধি রয়েছে, যেমন পশুপালন, রোগবাহক নিয়ন্ত্রণ। প্রাণীবিজ্ঞান পাঠের অর্জিত জ্ঞানের আলোকে আমরা যে সমস্ত পতঙ্গ আমাদের
রোগ বহন করছে, সে সমস্ত পতঙ্গের আবাসস্থল, জীবন বৃত্তান্ত জেনে আমরা তাদের আবাসস্থল ধ্বংস করতে পারি। চাষাবাদ, প্রাণীবিজ্ঞান পাঠের জ্ঞান প্রয়োগ করে রেশম চাষ, লাক্ষার চাষ, মৌমাছি পালন, মৎস্য চাষ ইত্যাদি ক্রমান্বয়ে উন্নতি সাধিত হচ্ছে। প্রাণীকুল সংরক্ষণও আমরা প্রাণীবিজ্ঞান পাঠের মাধ্যমে এই সংরক্ষণের পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি। পেস্ট নিয়ন্ত্রণ করতে পারি, যে পেস্টগুলো আমাদের ফসলে অর্থনৈতিকভাবে ক্ষতি করছে, সে সমস্ত পেস্টের প্রকৃতি, তাদের আবাসস্থল, তাদের সংক্রমণের পদ্ধতি ইত্যাদি জ্ঞান লাভের মাধ্যমে আমরা এই পেস্টকে নিয়ন্ত্রণ করতে পারি। উন্নত জাত উদ্ভাবন বলতে কৃত্রিম প্রজননের মাধ্যমে সংকরণের ফলে উন্নত জাতের প্রাণী উদ্ভাবিত হচ্ছে। রিকম্বিনেশন টেকনোলজি প্রাণীবিজ্ঞানের একটি বিশেষ একটি ক্ষেত্র, যেখানে এই টেকনোলজি প্রয়োগ করে আমরা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম পাচ্ছি। এর ফলে আমরা যেমন উন্নত জাতের খাদ্যের চাহিদা যেমন আমাদের মিটছে, তেমনই আমরা রোগ প্রতিরোধ বাড়াতে পারছি। রোগ চিকিৎসা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও প্রাণীবিজ্ঞানের সরাসরি প্রায়োগিক পরিধি রয়েছে। মানব জনসংখ্যা বিস্ফোরণ রোধ আমরা করতে পারছি, চিত্ত বিনোদন করতে পারছি। বন্যপ্রাণী সংরক্ষণ, অপরাধী শনাক্তকরণে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের জ্ঞান অর্জন করে আমরা নির্ভুলভাবে খুব সহজে অপরাধী শনাক্ত করতে পারছি। প্রাণীবিজ্ঞানের পরিধি যতই বৃদ্ধি পাচ্ছে, প্রাণীবিজ্ঞানের বিশাল পরিধির জন্য এই প্রাণীবিজ্ঞান বিভিন্ন ব্রাঞ্চ বা নতুন শাখা সৃষ্টি হচ্ছে। প্রাণীবিজ্ঞানের সকল শাখাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে বর্ণনা করতে পারি। যেমন বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান। এই বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান মূলত তাত্ত্বিক বিষয় সম্পর্কে আলোচনা করে। ফলিত প্রাণীবিজ্ঞানের শাখায় অর্থনৈতিক গুরুত্বপূর্ণ প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়। বিশেষ প্রাণীবিজ্ঞানের শাখায় মূলত বিশেষ দলভুক্ত প্রাণীর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে তাত্ত্বিক জ্ঞান আমরা পেতে পারি প্রাণীবিজ্ঞানের কোন শাখা থেকে, যেমন অঙ্গসংস্থান বা মরফোলজি। এতে এই শাখায় প্রাণীদের বাহ্যিক আকার, আকৃতি, গঠন ইত্যাদি জানা যায়। কোষ সম্পর্কে জানা যায়। কলাবিদ্যা, টিস্যু সম্পর্কে জানা যায়। শারীরবিদ্যা, এই প্রাণীবিজ্ঞানের এই বিশেষ শাখায় আমরা প্রাণীদের রেচন, পরিপাক, শ্বসন, রক্ত সংবহন ইত্যাদি বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ সম্পর্কে জানতে পারি। ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজিতে ভ্রূণের গঠন, বিকাশ ইত্যাদি সম্পর্কে জানা যায়। বংশগতিবিদ্যা হলো প্রাণীবিজ্ঞানের একটি শাখা, যে শাখায় আমরা বংশগতীয় বৈশিষ্ট্যের সঞ্চারণ, এদের মিউটেশন, পরিব্যক্তি ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারি। বাস্তুবিদ্যা হলো ইকোলজি। বিবর্তন হলো প্রাণীর উৎপত্তি সম্পর্কে বিবর্তনবিদ্যা বা এভলিউশনে আমরা জানতে পারি। শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমিতে প্রাণীদের নামকরণ, জ্ঞাতিত্ব ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। প্রত্ন জীববিজ্ঞানে প্রাণীবিজ্ঞানের এই শাখায় জীবাশ্ম এর অবস্থান বা জীবাশ্মদের ধারাবাহিক পরিবর্তন ইত্যাদি সম্পর্কে আমরা এই প্রাণীবিজ্ঞানের এই শাখায় আলোচনা করা হয়। পরিবেশ বিজ্ঞানে পরিবেশ সম্পর্কে, পরিবেশ রক্ষা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। প্রাণীদের জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক অবস্থান আমরা প্রাণী ভূগোল বা জিওগ্রাফি থেকে জানতে পারি। আচরণ বিজ্ঞান বা ইথোলজিতে হলো প্রাণীবিজ্ঞানের এমন একটি শাখা যেখানে প্রাণীদের আচরণ সম্পর্কে জানা যায়। এটি একটি গুরুত্বপূর্ণ, বর্তমানে এর উপর বেশ গবেষণা হচ্ছে। যে আমরা লক্ষ্য করেছি যে কোনো দুর্যোগের আগে প্রাণীদের আচরণ পরিবর্তন হয়। যেমন বৃষ্টি হলে পিঁপড়ারা তাদের বাসা থেকে বের হয়ে আসে, তা দেখে আমরা বুঝতে পারি যে বৃষ্টি হবে। তো বিভিন্ন দুর্যোগের পূর্বাভাসে প্রাণীদের আচরণ পর্যবেক্ষণ করে দুর্যোগ সম্পর্কে আগে আমরা পূর্বাভাস পেতে পারি। রোগতত্ত্বতে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা হয়। অস্থিবিদ্যায় অস্থির গঠন সম্পর্কে আলোচনা করা হয়। প্রাণীবিজ্ঞানের বিশেষ কিছু শাখা রয়েছে, যেই শাখা মূলত একটি প্রাণীবিজ্ঞানের একটি দল, প্রাণীদের একটি দল যখন বিশেষভাবে মানুষের
কল্যাণের গুরুত্ব বিবেচনায় এদেরকে আলাদাভাবে একটি বিজ্ঞান হিসেবে, প্রাণীবিজ্ঞানের একটি শাখায় হিসাবে এদেরকে বিবেচনা করা হয় এবং এই বিশেষ দল সম্পর্কে, দলের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়। যেমন কীট বিজ্ঞান হচ্ছে অ্যান্টোমোলজি, মৎস্য বিজ্ঞান বা ইকথায়োলজি, মৎস্য সম্পর্কে আলোচনা করা হয়। কৃমি বিজ্ঞান বা হেলমিথোলজি, অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, আণুবীক্ষণিক জীব সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়। পাখি বিজ্ঞান বা অর্নিথোলজি, এখানে পাখিদের জীবন ইতিহাস, অর্থনৈতিক গুরুত্ব ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। সরীসৃপ বিজ্ঞান বা হারপেটোলজি, এখানে সরীসৃপ প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়। কম্বোজ বিজ্ঞান হলো মলাস্কা পর্বের প্রাণী সম্পর্কে এখানে আলোচনা করা হয়। বন্যপ্রাণী বিজ্ঞান, বন্যপ্রাণী সম্পর্কে আলোচনা। পরজীবী বিজ্ঞান, পরজীবী সম্পর্কে আলোচনা। সামুদ্রিক প্রাণী বিজ্ঞান, সমুদ্র হচ্ছে প্রাণীর ভাণ্ডার, জীববৈচিত্র্যের ভাণ্ডার। সেই সমুদ্রে কী কী প্রাণী রয়েছে, তাদের নাম, এদের কিভাবে মানুষের কাজে লাগানো যায় ইত্যাদি বিষয়ে দিক সম্পর্কে এই সামুদ্রিক প্রাণী বিজ্ঞানে আলোচনা করা হয়। প্রাণীবিজ্ঞানের কিছু ফলিত শাখা রয়েছে, অ্যাপ্লাইড ব্রাঞ্চ, যেগুলোর মাধ্যমে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রাণীদের মানব কল্যাণে সুষ্ঠুভাবে কাজে লাগানোর বিভিন্ন দিক সম্পর্কে এখানে আলোচনা করা হয়। ফলিত প্রাণীবিজ্ঞানের শাখাসমূহ হচ্ছে মৎস্য চাষ বা ফিশারিজ, এখানে মাছ এবং মাছের সাথে যে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন অন্যান্য প্রাণী রয়েছে এদের চাষ সম্পর্কে আলোচনা করা হয়। মৌমাছি পালন বা এপিকালচার, মৌমাছি লালন পালন, মধু সংগ্রহ, বাজারজাতকরণ ইত্যাদি সম্পর্কে এখানে আলোচনা করা হয়। রেশম চাষ বা সেরিকালচার, রেশম পোকা চাষ, রেশম উৎপাদন, বাজারজাতকরণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। চিংড়ি চাষ, মুক্তা চাষ, ব্যাঙ চাষ, এগুলো মূলত ফলিত প্রাণী বিজ্ঞানের শাখা। এগুলো থেকে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি এবং কী উপায়ে বা আরও কী উন্নয়ন করলে পরে এর থেকে আমরা সর্বোচ্চ ফিডব্যাক পেতে পারবো, সেই বিষয়গুলো মূলত এখানে বিশদভাবে আলোচনা করা হয়। হাঁস মুরগি পালন বা পোলট্রি ফার্মিং, বালাই ব্যবস্থাপনা হচ্ছে পেস্ট ম্যানেজমেন্ট, বন্যপ্রাণী সংরক্ষণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে সংকটাপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে যে বিজ্ঞানসম্মত পদক্ষেপ গ্রহণ করা হয় তাই মূলত বন্যপ্রাণী সংরক্ষণ। জীব প্রযুক্তি, প্রযুক্তির জ্ঞানকে কাজে লাগিয়ে, জীবদের উপরে প্রযুক্তির জ্ঞানকে কাজে লাগিয়ে যে শাখা আবির্ভূত হয়েছে সেটি হচ্ছে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তির যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইনসুলিন উৎপাদন জীব প্রযুক্তির একটি উদাহরণ। চিকিৎসা বিজ্ঞান তো প্রাণীবিজ্ঞানের একটি ফলিত শাখা, যেখানে মানবদেহের বিভিন্ন রোগ এবং এর চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয়। লাক্ষা চাষ, লাক্ষা পোকার চাষ এবং লাক্ষা সংগ্রহ এগুলা সম্পর্কে আলোচনা করা হয়। পুষ্টিবিজ্ঞান, পশু চিকিৎসা বিজ্ঞান, পশু প্রজনন, কাঁকড়া চাষ, দুগ্ধ উৎপাদন, অ্যাকোয়াকালচার, এগুলো মূলত ফলিত প্রাণীবিজ্ঞানের শাখা। অ্যাকোয়াকালচারকে বলা হয় জলজ চাষ। এখানে একটি নির্দিষ্ট জলাশয়ে যেই জীব বা প্রাণী রয়েছে চাষকৃত প্রজাতির উন্নয়ন বা একে শত্রুর হাত থেকে রক্ষা, লালন পালন ইত্যাদি সম্পর্কে অ্যাকোয়াকালচারে আলোচনা করা হয়। জীববিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক রয়েছে। জীববিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞান যুক্ত হয়ে একটি সমন্বিত বিজ্ঞানের শাখা তৈরি হয়েছে। এটি বিভিন্নভাবে মানুষের প্রাণীবিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত হচ্ছে। যেমন জীববিজ্ঞানের সাথে রসায়নের যে জীববিজ্ঞানের সাথে রসায়ন মিলিত হয়ে সমন্বিত যে শাখাটি তৈরি হয়েছে তাকে বলা হয় জৈব রসায়ন। এই জৈব রসায়নে মূলত জীবের রাসায়নিক গঠন, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। জীববিজ্ঞানের সাথে পরিসংখ্যান যখন যুক্ত হয়ে জীব পরিসংখ্যান নামক একটি শাখা তৈরি হয়েছে, এখানে মূলত বিভিন্ন গবেষণার ফলাফলকে পরিসংখ্যানীয় বা পরিসংখ্যানের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। জীববিজ্ঞান পদার্থবিজ্ঞানের সাথে মিলে জীব পদার্থবিজ্ঞান বা বায়োফিজিক্স এই শাখাটি উদ্ভব হয়েছে। এটি মূলত বায়োলজিক্যাল সিস্টেম স্টাডি করার জন্য ফিজিক্সের ব্যবহারই জীব পদার্থবিজ্ঞান, যেমন পাখি কিভাবে ওড়ে, মানুষ কিভাবে হাঁটে, এই যে বিষয়গুলো জীব পদার্থবিজ্ঞানে আলোচিত হয়।
জীববিজ্ঞানের সাথে প্রযুক্তির মিলিত হয়ে বা টেকনোলজি মিলিত হয়ে জীব প্রযুক্তির উদ্ভব হয়েছে। জীববিজ্ঞানের সাথে ইনফরমেটিক্স যুক্ত হয়ে বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞানের বর্তমানে একটি আধুনিক সমন্বিত শাখা। এখানে মূলত ডিএনএ অ্যানালাইসিস, কম্পিউটারকে কাজে লাগিয়ে ডিএনএ অ্যানালাইসিস করা হয়ে থাকে। প্রাণীবিজ্ঞানের গুরুত্ব আমি এতক্ষণ যা বলেছি তাই মূলত এতক্ষণ প্রাণীবিজ্ঞানের গুরুত্বই আলোচনা করেছি। প্রাণীবিজ্ঞানের শাখাসমূহ, বিশেষ করে ফলিত শাখাসমূহ সম্পর্কে জ্ঞান থাকলে আমরা প্রাণীবিজ্ঞানের গুরুত্বটা সহজেই বুঝব। তথাপিও প্রাণীবিজ্ঞানের গুরুত্বকে কয়েকটি শিরোনামে এখানে আলোচনা করা যায় সামগ্রিকভাবে, যেমন প্রাণী শনাক্তকরণ ও শ্রেণীবদ্ধকরণ। বর্তমানে প্রায় 15 লক্ষ প্রজাতি প্রাণী আবিষ্কৃত হয়েছে পুরো পৃথিবীতে। বিজ্ঞানীরা মনে করছেন যে আসলে এর চেয়েও আরও অধিক প্রাণী রয়েছে যেগুলো এখনও অনাবিষ্কৃত রয়েছে। প্রতিনিয়তই নতুন নতুন প্রাণী শনাক্ত হচ্ছে। এদের নামকরণ এবং শ্রেণীবদ্ধকরণের জন্য প্রাণীবিজ্ঞান পাঠের গুরুত্ব অবশ্যই রয়েছে। তাহলে মানব কল্যাণে প্রাণীবিজ্ঞানের কী গুরুত্ব বা প্রাণীবিজ্ঞান আমরা কেন পাঠ করব, আমি মূলত সেটি এখানে আলোচনা করছি। এটি তোমাদের পরীক্ষায় আসে যে মানব কল্যাণে প্রাণীবিজ্ঞানের গুরুত্ব লেখো বা প্রাণীবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, আমরা কেন প্রাণীবিজ্ঞান পাঠ করব। এই যে নতুন নতুন প্রাণী শনাক্ত হচ্ছে, তাদের শনাক্তকরণ এবং শ্রেণীবদ্ধকরণের জন্য প্রাণীবিজ্ঞানের জ্ঞান অবশ্যই প্রয়োজন। আর এই সমস্ত নতুন নতুন প্রাণীকে আমরা নতুনভাবে বা আমরা আমাদের কাজে লাগাতে পারবো। মানব জাতি ও প্রাণী জগৎ সম্পর্কে ধারণা পেতে হলে অবশ্যই প্রাণীবিজ্ঞান পাঠ করতে হবে। কৃষি উন্নয়ন, আমরা যে ফলিত শাখাগুলো দেখেছি, এখানে রেশম চাষ, মৎস্য চাষ, মৌমাছি পালন, লাক্ষা চাষ, পশুপালন ইত্যাদি কৃষি বিষয়ক উন্নয়নের জন্য, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি। এ সমস্ত কৃষি পণ্য কীভাবে আরও উন্নয়ন করা যায় সেগুলো সেই উন্নয়ন করার জন্য আমাদেরকে অবশ্যই প্রাণীবিজ্ঞানের পাঠ করতে হবে। প্রাণীবিজ্ঞানের জ্ঞানকে আমরা কাজে লাগিয়ে এই উন্নয়ন করতে পারি। জৈব প্রযুক্তির প্রয়োগ, প্রাণীবিজ্ঞান পাঠে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে জৈব প্রযুক্তির উদ্ভাবনে যেমন সুবিধা পাওয়া যায়, তেমন এর বাস্তব সঠিক প্রয়োগও করা যায়। চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের জন্য অবশ্যই আমাদেরকে প্রাণীবিজ্ঞান পাঠ করতে হবে এবং চিকিৎসা বিজ্ঞান এই প্রাণীবিজ্ঞান পাঠ করলে, কারণ আমরা জানি চিকিৎসা বিজ্ঞান হচ্ছে প্রাণীবিজ্ঞানেরই একটি শাখা। এখানে মানুষের বিভিন্ন রোগ শোক এবং এর চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয়। যেমন অনেক পরজীবী রয়েছে যেগুলো মানুষের রোগ সৃষ্টি করে। এই পরজীবীগুলো সম্পর্কে আমরা জানতে হলে অবশ্যই প্রাণীবিজ্ঞান পাঠ করতে হবে। বন্যপ্রাণী সংরক্ষণ, বন্যপ্রাণী আমাদের পরিবেশে একটি নির্দিষ্ট জায়গা দখল করে রয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করছে এই বন্যপ্রাণী। এই বন্যপ্রাণীকে বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ করতে হবে এবং এই সংরক্ষণের পদ্ধতি বা জানতে হলে আমাদেরকে অবশ্যই প্রাণীবিজ্ঞান পাঠ করতে হবে, প্রাণীবিজ্ঞানের জ্ঞান থাকতে হবে। আর আমরা এই বন্যপ্রাণী যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু মানবজাতি ধ্বংস হয়ে যাবে। মানবজাতির নিজেদের স্বার্থেই এই বন্যপ্রাণী সংরক্ষণ করা প্রয়োজন। প্রাণীজ খাদ্য উৎপাদনে প্রাণীবিজ্ঞানের ভূমিকা রয়েছে। উন্নত মানের পশু খাদ্য উৎপাদন বা প্রাণী খাদ্য উৎপাদনের জন্য আমাদের প্রাণীবিজ্ঞান পাঠ করা প্রয়োজন। কীটপতঙ্গ দমন, খনিজ সম্পদের সন্ধান, চিত্ত বিনোদন এর জন্য আমরা প্রাণীদেরকে ইউজ করে থাকি। কোন কোন প্রাণী বা প্রাণী সিলেকশন, কোন প্রাণী মানুষেরকে বেশি বিনোদন দিবে, এর মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন হয়। সেই সিলেকশনের জন্য আমাদের প্রাণীবিজ্ঞান পাঠ প্রয়োজন। বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা এবং পরিবেশ রক্ষা করতে হলেও আমাদের প্রাণীবিজ্ঞান পাঠ করা প্রয়োজন। আমি এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি এতক্ষণ আমি যা পড়িয়েছি। প্রাণীবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানকারী 5 জন বিজ্ঞানীর অবদান লিখো।
প্রাণীবিজ্ঞানের পরিধি আলোচনা করো, প্রাণীবিজ্ঞানের 4টি বিশুদ্ধ, বিশেষ ও ফলিত শাখার নাম লিখো, মানব কল্যাণে প্রাণীবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো, প্রাণীবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। তাহলে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে যে বিষয়গুলো আলোচনা করেছি, আশা করছি এই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে পেয়ে যাবে। আশা করছি তোমরা আমি যা এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করেছি সেটা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। পরে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি।